চলে মিছে কেন কাঁদিস রে তুই মিছে কেন কাঁদিস রে তুই हमारे पार्वती ओखाने चले गए আমাদের একমাত্র শিশু সন্তান এই ভাস্করকে তার মুখাগ্নি করার সুযোগটুকুও দিল না। তাই সেই দায়িত্বটুকু তুই পালন কর। তুই কথা বলছো কেন দাদা? রাস্তা থেকে তুলে এনে টাকা বাবু সন্তান ছেলে মানুষ করেছিল দেখছিস? এই ছোট্ট যারা আছে শুধু কাকা বাবু একা নয় দাদা, তুমিও তো আমার সেই জন্যই তো আমার বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি আমি তোর হাতে তুলে দিয়েছি। আমারই কাছে তোর একমাত্র পরিচয় তুই আমার ছোট ভাই। যা ভাই, তোর দায়িত্ব এক্ষুনি যাচ্ছি দাদা। আমার লড়াই আমার বহু আত্মাকে তুই শান্তি দাও মা, তুই শান্তি দাও মা। মাগো, কেউ আছে তোমার বুকে অবগাহন করে পুণ্য সঞ্চয় করতে, আর কেউ আছে আমাদের মতো চোখে তোমার করতে। হ্যাঁ, তো কিছু দেখে তোমার কি মন বিদ্য হয়ে ওঠে না মা? তুমি কি এমনি করেই চিরকাল নীরবে নিঃশব্দে উন্নত আগমরা হয়ে বয়ে যাবে? মেরি কন্যা নত ভাষা মাগো মেরি কন্যা নত ভাষা সুজলা ধরণী মাগো তোমারি
পুণ্যদায়িনী গঙ্গে গঙ্গে এবার এবার চলো দাদা। যেতে তো আমাকে হবেই, কিন্তু যুধিষ্ঠির আমার ভাস্কর ওর ভবিষ্যৎ ভেবে আবার তোমাকে বিয়ে করতে হবে দাদা। যুধিষ্ঠির না যুধিষ্ঠির, কারণ আমি জানি এদেশের 99% তাদের সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। ওরে ভাস্করের ভবিষ্যৎ কি হবে দাদা? আমি তোর হাতে তুলে দেব। আমার হাতে? তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? ঠিকই বলছি। আগামী মাসে তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমায়ের হাতে তুলে দেবো আমার এই ভাস্করের দায়িত্ব। কিরে, তোরা কি আমায় ফিরিয়ে দিবি? তোরা কি পারবি না? তোরা কি পারবি না আমার এই দেওয়া দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, এই রাস্তা থেকে ঘুরে আনা অসহায় সম্বলহীন মানুষ তোমার মতো কল্পতরু চাই আমি আছি ঠিকই, কিন্তু এত বড় গুরু দায়িত্ব পালন করার জন্য আমি তোকে সর্বশক্তিমান করে তুলব। তাই আজ থেকে আমার সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। কিন্তু দাদা, তোমার ওই গুরু দায়িত্বের কাছে ব্লুটুথটা কানেক্ট করা এই অর্ধেক সম্পত্তি তো সামান্য সামান্য নড়ছে দাদা। বল বল ভাই, তুই কি চাস? এটা হাতে রাখবি। সমস্ত সম্পত্তি আমার চাই। আমি করি যুধিষ্ঠির, আমার বেনামি বেশাতি করে যাওয়ার কোনো শেষ নেই দাদা। আমি স্বীকার করি কন্যা করি ওই রাধার কন্যা। হারাই না। কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস যে আমি আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের ভগবান? তাই যদি মনে করিস তাহলে তুই শুধু আমি নাই গো দাদা, ওই বর্তমান সমাজের দিকে চেয়ে দেখো। এই বর্তমান সমাজের সিংহভাগ মানুষ উপকারের স্বীকার করে না। ওই অন্নদাতার মুখে ছুরি বসাতেই তাদের হাত কাঁপে না। সুশিক্ষিত অফিসার ছেলে তার মা বাবার দায়িত্ব নেয় না। তাই অসহায় বৃদ্ধ মা বাবা ওই সমাজের মুখে খুঁজে বেড়ায় তাদের ঠিকানা। তুই কি আমাদের এই পৃথিবীর লীলা খেলা আমি চিরতরে সাঙ্গ করে দেব। যুধিষ্ঠির, তুই কি ভুলে গেছিস পথে কুকুরের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছিলি? সেখান থেকে আমার বাবা তোকে প্রায়
বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে তোকে কোনোদিন বুঝতে দিইনি যে তুই আমার আপন ভাই নয়। ওই পুরনো কেচ্ছা আর ওই স্বাস্থ্য সেন্টিমেন্ট দিয়ে আমার মনেকে তুমি দুর্বল করতে পারবে না। তোকে আমি দুর্বল করতে চাই না রে ভাই, আমি শুধু বলতে চাই আমাদের এই আত্মত্যাগের প্রতিদান যদি কিছু হয়, তাহলে তাহলে তুই বল ভাই, তোকে আমি স্থাবর অস্থাবর সব কিছু লিখে দেবো যদি তুই চাস। তুই শুধু আমাদের দুজনকে বাঁচতে দে। আমি শত্রু দাঁড়া দেখি শেষে রাখতে চাই না। আমি তোকে কথা দিচ্ছি ভাই, আমরা এখান থেকে দূরে বহু দূরে চলে যাবো জীবনে জীবনে আর কোনোদিন তোর সামনে মনে কাজ দাঁড়াবো না রে ভাই। শোনো দাদা, এই শোনো শঙ্কর নারায়ণ চৌধুরী, এই বিজ্ঞানের যুগে সমস্ত পৃথিবীটা ঘুরে আসতে সময় লাগে 1 ঘন্টা। সুতরাং এই পৃথিবীটা বেশি দূরে নয়। ইহলোক থেকে তুই এই কাজ করিস না। তাড়াতাড়ি শ্বাস ছেড়ে নাও গঙ্গা। ওরা চাই শয়তানদের কালো হাত। এই পুণ্য তো আর গঙ্গা স্ত্রীকেও নিষ্কৃতি দেয়নি। চুপ! ওদিকে তাকিও না, এমন ভাবে স্নান করো যেন তুমি কিছুই দেখোনি। একটু পরে দিচ্ছি এমনি ছবি তোল না করুণা না, ব্লুটুথ কানেক্ট করতে হবে না, এমনি লাগিয়ে রেখে দে। এই দেশে অচল হয়ে হাত গেছে। দিকো কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার অবস্থা হবে অনেকটা চেপে দাও। সার্জেন বাফির মতো। হয়তো পুলিশ তাকে উগ্রপন্থী বা মাওবাদী বলে গ্রেপ্তার করবে, তার চেয়ে ওসব ঝামেলায় না দিয়ে তাড়াতাড়ি সান সেরে আমাদের এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কাজ শেষ। এবার ওই বিশ্লিকের চারাটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আমি হব চৌধুরী ডাক ইন্ডাস্ট্রির একমাত্র মালিক, এই চৌধুরীর ডাক গুপ্ত। না, আমি আমার এই বংশের প্রদীপ একমাত্র শিশু পুত্রকে তোর হাতে তুলে দেব না, কিছুতেই না। না, না, তাই বলে রোগের তার শত্রুর শেষ রাখতে নেই। তাই তোমাদের দুজনকে আমি শেষ করে দেব। এ দেখো শঙ্কর নারায়ণ চৌধুরী, তোমার একমাত্র বংশের প্রদীপ
তাড়াতাড়ি পালিয়ে যাও। সর্বগ্রাসী গঙ্গা তোমার বংশকে চিরতরে নিভিয়ে দিয়েছে দাদা। তাই তুমি এখানে পড়ে পড়ে তোমার হাহাকার করতে করতে তোমার গঙ্গা প্রাপ্তি হোক, আর আমি চাই তোমার এই সুখের সাম্রাজ্যের মহান সম্রাটে মহাসুখে রাজত্ব করতে। রাজকুমারের নিশানা, রাজকুমারের নিশানা, রাজা বলে মৃত্যুর কোলে, রাজকুমারের নিশানা, রাজকুমারের নিশানা। গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা, 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 বাবা মায়ের শেষ ঠিকানা। এরপর আপনারা দেখতে পাবেন দীর্ঘ ৮৫ বছর পরের ঘটনা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ ভিতরি মিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জন্ম হইষ্ট স্বর্গাদ বিপর্যতি। এই যদি শাস্ত্রে বলি হয় পিতা মাতাকে দেবতাকে পুজো করে, আমি তো কোনো অন্যায় করিনি। পিতা ধ্যান পিতা গান মাতা চিন্তামণি, পিতা মাতা বিনে আমি যেন মণিহারা ফণি। এ মহামানবের বাণী, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সরস। ওগো সভ্য সমাজের মানুষ, আপনাদের কাছে আমার কাতর প্রার্থনা, পিতা মাতাকে আপনারা কেউ অবহেলা করবেন না, করবেন তাদের সম্মান। তারা যে আমাদের কাছে জীবন্ত। ভগবান ভগবান ও মা, আরে আমার ভাত দাও, আমার যে দেরি হয়ে যাচ্ছে অফিসে। মা বাবা, আরে এসব গেল কোথায়? আজ দেখছি নিখাত আমার ট্রেনটা মিস হয়ে যাবে। মা ও মা, চিৎকার করা বন্ধ করবি কখন? আরে বয়স তো তোমার কম হলো না, এখনো তোমার মামা করে চিৎকার করে এখনো তোমার বন্ধ হলো না? না করে না, কারণ আরে কারণ তোমার মা তোমাকে না ওষুধ খাইয়ে বয়স করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, মুখ আমি তোমাকে যুক্তি দিয়ে কখনো তোমাকে তো আমি বুঝাতে পারবো না, তবু তোমাকে আমি বলছি আমার কথা কিন্তু বন্যে বন্যে সত্যি। সত্যি নয়, হ্যাঁ হ্যাঁ সত্যি। মিথ্যে মিথ্যে। আই মিন কবর। শিক্ষিত মেয়ে হয়ে ওই সব রুচিহীন কথা বলে তুমি তোমার নিজের কবর নিজেই খুঁজছো। কি বলে সাজিদ? জ্যোতি, ও তোমার মায়ের খাওয়ানো ওষুধ এখনো কাটেনি, তাই তুমি আমার কথা বুঝতে পারছো না। তবে যেদিন কাটবে সেদিন তুমি আমার তালে তাল দেবে।
কথা না করে ভাত দাও। হ্যাঁ, আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর তুমি যদি না পারো বলে দাও, আমি না খেয়ে অফিসে চলে যাব। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। আরে তুমি কি বলতে পারো কি হবে সব ছাই ফাঁস অফিস করে? আরে তুমি এত কষ্ট করে খাটো আর খাই ওই গাড়ি সরে পাল। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলতে চাইছো মুক্তি? আমার বাবা মা এরা সব সরের পাল? হ্যাঁ হ্যাঁ, তবে না তো কি, ওরা সব সরে পাল। ওদের সরে পাতে একটা দাম আছে, ওদের বিক্রি করলে না মোটা মোটা টাকা পাওয়া যায়। আর তোমার মা বাবাকে বিক্রি করলে কোনো টাকা পাওয়া যাবে না। বাবা, আমি কিন্তু তোর কাছে এতটা আশা করিনি বাবা। আমার ছেলে হয়ে তুই কিনা আমি সংসারের লক্ষ্মীর গায়ে হাত করে তুই বংশের মুখে কালি মালে বলে করেছিস, তোর অপরাধ ক্ষমার কিন্তু বাবা, আপনি একতরফা বিচার করছেন বাবা। আপনি কি জানেন যে আপনার ওই লক্ষ্মী প্রতিমা বৌমা কি বলেছে আর কি বলবে তা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানি আপনার আচ্ছার কোনো দরকার নেই, কারণ আপনার মতন মানুষটা তো আরে ওই ছেলের তালে তাল দেবে। বৌমা, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই তো বলছি। কারণ মারবার জন্য ছেলেকে আর আমি সেটা বুঝতে পেরেছি। আর এখন আপনাকে কোনো কথা বলতে হবে না, বুঝেছেন? বেশি বাঁচালাটা করলে তোমাকে আমি এই তো, তবু মারবে তুমি, আমি মার খাবো, তবে আমি সত্যি কথা বলে যাব। শুনুন মাস্টারমশাই, তোমার ওই মাস্টারমশাই বাবার কাছে জিজ্ঞাসা করো সারা যেন মাস্টারমশাই করে কত টাকা রোজগার করেছে, কেন ওই ভিখারি দশা। তুমি ঠিকই বলেছো বৌমা, তুমি ঠিকই বলেছো। আর সত্যি উনি পথের ভিখারি, সত্যি তিনটে ছেলেকে উপযুক্ত করে মানুষ করে তুলতে। আরে কেমন মানুষ করে সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। একটা ছেলে তো বেকার বাউন্ডারি, আর একটা ছেলে বেকার বসে রয়েছে, আর একজন ভালো চাকুরে তোমার স্বামী, যাকে নিয়ে তুমি গর্ববোধ করতে পারো। আরে গর্বে যেন আমার বুকটা একেবারে ভরেই যাচ্ছে। কেমন কেমন বাপের মায়ের সুপুত্র। বৌমা, মায়ের সুপুত্র। আরে বড় তো একটাও মেলে না। আমার আজকে কোথায় যাবি জানি বৌমা। মাইকটা একটু নামিয়ে দাও ভাই। এখন থাক। আরে জয়দীপ, তোর খাবার সময় হয়ে গেছে, তোকে অফিসে যেতে হবে। চল, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, চল খেয়ে নে অফিসে। না মা, না, এখন আর আমি ভাত খাবো না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, আমি চলেই যাচ্ছি। বাবা খেয়ে যাবি, কারণ তুই না খেয়ে গেলে তোর মাও যে সারাদিন না খেয়ে থাকবে। মা, আমার মা না খেয়ে থাকবে? ওগো দেখো দেখো মুক্তি, এই হচ্ছে আমার জন্মভূমির মা। ওগো মা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখি অনেক জ্বালা হয়েও রাখি যে ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখি অনেক জ্বালা হয়েও রাখি। লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেবো তোমায় দেখে।
আমার তুমি না খাবে না? আমি কি ঘন্টা হবে। না খেয়ে থাকতে পারি না? আমার যত দেরি হোক মা, আমি তোমার হাতে খেয়েই যাবো মা। এসো মা। ওগো জননী। 2 ঘন্টা পর হইতে গেল কোথায় যাচ্ছেন? আপনাকে খাবার দিতে যেতে হবে না। বৌমা, কি তো এই বৌমার নামে ছেলের কানে বসে বসে কুমন্ত্রণা দেবে, তাই আপনাকে যেতে হবে না। আমার স্বামীকে আমি খাবার দিয়ে আসছি। কি বলে বৌমা, এত বড় কথা তুমি বলতে পারলে? আমি ছেলেকে ভাত খেতে দিয়ে এই সংসার ভাঙার কুমন্ত্রণা দেব, এত বড় কথাটা তুমি বলতে পারলে বৌমা? চুপ করো করুণা, তুমি চুপ করো। কাকে কাকে শোনাচ্ছ তোমার মর্ম বেদনা? কেউ শুনবে না, কারণ এই প্রতিটি সংসারে একই ফোনে পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। এই কি কোনো পরিবর্তন হবে না গো? না করুণা না, কিন্তু এর জন্য দায়ী কে? আমরা করুণা, আমরা আমরা? নিশ্চয় আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরি কারিগর হতে পারিনি। শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীকে ভুল শিক্ষায় শিক্ষিত করেছি। আমাদের সেই ভুলের মাসুল পাপের ফসল আমরা ছাড়া আর কে ভোগ করবে করুণা? না, তোমার এই ধারণা সত্য নয় গো। বৌমা আমাদের ভুল বুঝলেও আমাদের ছেলে যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে সে তোমার সন্তানকেও ভুল বোঝাতে পারবে করুণা। কারণ এই প্রখর অগ্রতাপে ঘি গলতে যে বেশি সময় লাগে না, এ বিশ্বাস আমার নির্ভুল। তাহলে তাহলে আমাদের মতো হতভাগ্য পিতা মাতাদের শেষ ঠিকানা কোথায়? আমরা কি চিরকাল সংসার সাগরে মন্থন করে আমরা কি গরলটুকু শুধু পান করে যাব? না মা, ওই গরলের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের এই অধম সন্তান সুদীপ রায়। তুই আমি চাকরি পেয়েছি মা, খুব বড় চাকরি পেয়েছি। তাই নাকি? তুই চাকরি পেয়েছিস, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বংশের মুখ উজ্জ্বল কর। এত বড় একটা সুখবর নিয়ে না, ওকে তুমি আশীর্বাদ করবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় করবো। হ্যাঁ রে সুদীপ, তুই কোথায় কি চাকরি পেয়েছিস? রাজাবাজারি মেসার্স মিত্র অ্যান্ড কোম্পানিতে। তা মিস্টার বীরেশ্বর মিত্র তোকে কি শর্তে চাকরি দিয়েছেন? শর্ত? হ্যাঁ শর্ত, কারণ বিনা স্বার্থে এই পৃথিবীতে এক পা ফেলার পাত্র তো তিনি নন। না মানে তেমন কিছুই নয়, তবে আমি কথা দিয়েছি যে ওনার একমাত্র মেয়ে ডোনাকে বিয়ে করবি। এই তো করুণা, তোমার ছেলে একেবারে সব কাজ গুছিয়ে ফিরেছে। তাতে কি হয়েছে? চাকরি যখন পেয়েছে তখন এখানে হোক সেখানে হোক বিয়ে তোকে করতেই হবে, তাই? করুণা, জীবনের অঙ্কটা কিন্তু এত সহজে 2 আর 2 এর যোগে 4 হয় না। সে অঙ্ক বড় জটিল। মানে হলো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখনই যেন কোন অঙ্কে আমাদের মতোই হতভাগ্য বাবা মায়ের দল কেটে 2 টুকরো হয়ে ওই অজানা ঠিকানায় হারিয়ে যাব, তা কেউ বলতে পারে না করুণা। এমনকি স্বয়ং ঈশ্বরও না। বাবা, তাহলে কি আমি ভুল করেছি বাবা? না সুদীপ, কোনো ভুল তুই করিসনি। তবে শিক্ষায় যে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে। এটা তুই মনে রাখলে আমি সগর্বে বলতে পারি তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তোর জীবন পাঠশালার শিক্ষক এই প্রভাত রায়, প্রভাত রায়, প্রভাত রায়। মা, বাবাজি কি বলে গেলেন আমি তো কিছু বুঝতে পারলাম না মা। তোর বাবার কথা বাদ দে, উনি তো চিরকাল এরকম ভাবেই কথা বলে। ঠিক আছে, তুমি তাহলে বাবাকে বলে দিও মা, আমি সামনের মাসে এই ডোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা এই
এত তাড়াতাড়ি? তাতে কি হয়েছে মা? টোনা খুব ভালো মেয়ে, সে নিশ্চয় এই বাড়িতে এসে আমাদের সংসারে হাল বদলে দেবে। আর তাছাড়া বাবা বলেছেন। কি বলেছে তোর বাবা? বল বল বাবা, কি বলেছে তোর বাবা? না না, তুমি ভুল বুঝছো মা। বাবা মানে আই মিন আমার ভাবি শ্বশুর মশাই বলেছে। তাই বল, আমি ভাবলাম তোর বাবা মূর্খ মাস্টার মশাইয়ের কথা বলছিস। কেমন মূর্খ মাস্টার মশাই সে তো দেখতেই পাচ্ছি। সারা জীবন ওনাকে চোখের জল সম্বল করে তবেই বাঁচতে হচ্ছে। বাবা, বাবা তুমি কি ভবিষ্যৎবাণী করছো? ভবিষ্যৎবাণী না হলেও কথাটা মিলিয়ে নেবেন। তাছাড়া আপনার সঙ্গে তর্ক করার আমার ওই উলবনেরা মুক্ত ছড়ানো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ঠাকুরপো, এখন চা জল খাবার খেয়ে নেবে। এসো। চা জল খাবার? কিন্তু বৌদি। আরে কোনো কিন্তু নয় ঠাকুরপো, আরে কোন সাত সকালে বেরিয়েছো? আরে তুমি এই টাইমে ফিরেছো, তোমার কি খিদে পায়নি? এসো এসো, তুমি একটু চা জল খাবার খেয়ে নেবে। এসো। কিন্তু বৌদি, এতদিন তো এই ব্যবস্থা ছিল না। আরে এই ব্যবস্থা ছিল না, আজ হতে পারে না বলো তো ঠাকুরপো? এসো এসো বলছি। না বৌদি, আমি একেবারে সানসেরে ভাত খেয়ে নেবো। আরে ভাত তুমি নিশ্চয়ই খাবে ঠাকুরপো। তাছাড়া জল খাওয়ার খেয়ে আর স্নান সেরে তবে তুমি ভাত খাবে। এই কথা না বলে চলে এসো, এসো বলছি, এসো না। কি বিচিত্র এই সমাজ, এই সংসার। মাত্র দুদিন আগে যে এক গ্লাস জল যে চাইতো পেত না পিপাসায়, আজ তার জন্য যা টিফিন খাবার রেডি, তাও আবার 11টার মধ্যে। টাকা টাকা সত্যি তোমার অপূর্ব মহিমা, অপূর্ব মহিমা। তাই তো ভাবতে ইচ্ছে করে। বিধির লিখন আছে লেখা, জনম থেকে সেই বিচারি করতে হবে অসীমকে বিধির লিখন। আমার গাড়ি ওইখানে থাকবি, এই পার্কে আমি নাচবো, গাইবো, এনজয় করবো আর বলবো ধরে ধরে কেতা হে দিল, बोलो ना क्या कह रहा है, पास आओ बता दो, नब बदल लग रहा है, धक धक धड़कता है, बोलो ना क्या
এই সব মডার্ন সংস্কৃতির মর্যাদা এই তোমার মতো একটা ল্যাম্বট কি করে বুঝবে হ্যাঁ আমি আপনার এই কাল ফলানোর কথা শুনতে আমি এখানে আসিনি মিস্টার What do you mean? আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে আপনার গাড়িটা আপনি সরাবেন যদি বলি ওই যদি অথবা কিন্তু কথাগুলো যদি বাদ দিয়ে বলেন আপনার গাড়িটা আপনি রাস্তা থেকে সরাবেন এই, তুমি আমাকে ভয় দেখাচ্ছ না 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 অনুরোধ করছি হাত জোর করে একটা মনুষ্য মানুষের প্রাণ ভিক্ষা চাইছি দয়া করে ওই রাস্তার উপর থেকে আপনার গাড়িটা সরিয়ে আমাদের গাড়িটাকে আপনি যেতে দিন এই যে শোনো গাড়িটা সরিয়ে নিলে আমার কি লাভ হ্যাঁ কিছুই না আপনারই বরং কিছুটা লোকসান হবে ওই রঙের পেয়ালা তোফানের কিছুটা ব্যাঘাত ঘটবে কিন্তু একটা সান্ত্বনা আপনি যে পাবেন যে একজন মৃত্যু পথযাত্রী রোগীর রোগীটা তোমার রোগীটা আমার নয় তাই তাকে কোনো করুণা করা আপনারই পক্ষে সম্ভব নয় এই তো না না কারণ তোমার এই গাড়ির মধ্যে রোগীটা সত্যিকারই রোগী কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে কি বলতে চাইছেন আপনি আমি বলতে চাইছি তোমরা রোগীর মধ্যে কোনো মাদক দ্রব্য পাচার করে না ছেলেটা তারপরে গ্যারান্টি তুমি দিতে পারবে নিজের সংসারটার দিকে চেয়ে ওই জগৎটাকে বিচার করবেন না আমি What? তার মানে কি বলতে চাইছো তুমি তুমি অস্বীকার করতে পারো তোমরা এই সুন্দর সমাজে জঞ্জাল বেকার বাঙালি নাও আমরা এই সমাজের বেকারে বান্ধে কিন্তু একটা কথা মনে রাখবেন এই সংসারে বেকার বান্ধে আছে বলে ওই পাড়ার দুর্গতগুলো এখনো পরিষ্কার থাকে অসহায় গরিব মানুষগুলো ওই হাসপাতালে দাঁড়িয়ে গিয়ে পৌঁছায় আর কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যায় এই বেকার বান্ধে নয় তবে আর কি দেশটা করে উদ্ধার করে ফেলেছে আরে উদ্ধার করতে না পারলেও তোমার বাবার মতো দেশটাকে আমরা লড়তে চাই এই, what? কি বলে তুমি আমার বাপির নামে তুমি কি বললে বলে কি বললে তোমার বাবা এই সমাজে বদ হাইব্রিড সেজে চোরাচালান আর মাদক দ্রব্য পাচার করে রাস্কেল আবার বাপির নামের একটা বাজে কথা বলে তোমাকে আমি আমার কিছু করার আগে আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে আপনার গাড়িটা আপনি সরাবেন না আমি দুবার বলি না ও তাহলে আমাদেরকে এই নয় রাস্তা রুটকাবে এই তোমার চাকরি করে দাও দাও ওকে 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 এই শ্যামল এই কি করে তুমি হ্যাঁ কিন্তু দেখুন দেখুন আমি কি করছি শ্যামল কিন্তু সুশীল এই মেয়েদের গাড়ি থেকে উঠে দিয়ে আমাদের এই গাড়িটা যাওয়ার রাস্তাটা করে দে ওই ছেলেগুলো আমার গাড়ি নামে উল্টে এই আমি না একদম যত সব হ্যাঁ ওদের বড় গাড়িটাকে উল্টে দিল কেন হাজারো অনুরোধে আমি আপনার মনটাকে গলাতে পারিনি তাই একেবারে যখন আমি আদেশ দিয়েছি তখন আপনার এই কেন বা কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আমি দিতে বাধ্য নয় দাদু যত সব রাস্কেল কোথাকার এই দেখুন দেখুন ওই দিকে চেয়ে দেখুন আপনি নিশ্চয় অন্ধ নন আমি কারাও নন ওই দিকে চোখ ফিরে দেখুন আপনার এই গাড়িটা কেমন ভাবে উল্টে যাচ্ছে একই আবার ওকে ওই মহানের ছেলেগুলো আমার গাড়িটাকে উল্টে দিল এই তাকে ডাকবে রাখো তাকে রাখো হাজারো অনুরোধে যখন আমি আপনার মনটাকে গলাতে পারিনি তখন একেবারে যখন আমি আদেশ দিয়েছি তখন ওরা উল্টে দেবে আপনার কোনো দেখানোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয় আমি দেবো না তোমাকে আমি বাধ্য করবো স্কাউন্ডে বলে বেঁধেছে সজ্জা শিশি রেখে ভয় তাই আলোকে বাবু আপনার এই মনিপ কন্যার ভাষায় আমরা বেকার বান্ধলে কিন্তু এই বেকারে বান্ধলে রেখে ওই পিস্তলের ভয় দেখে আপনার কোনো লাভই হবে না মিথ্যা নয় নিশ্চয় হবে কারণ এই জগতে মৃত্যু আর ভয় সব সালারে আছে ভদ্র লোকের ছেলে রচনা সংযত করে ভদ্রভাবে কথা বলুন এই পিস্তলের গুলিতে আপনার এই অসংযত রচনা সহ মাথাটা আমি
বাংলায় আমার বন্ধু প্রদীপ শান্তি আর স্বস্তির শিকা দানে করে চলতে চলতে সেও শিকা হারিয়ে সে আজ রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। তবু আমি আপনাদের কথা শুনবো, তবে বাংলায় পবিত্র ও পবিত্র ওরা সব ওদের কথা ভাবতে হবে না রে প্রদীপ। রাখালদাকে নিয়ে ট্যাক্সি এতক্ষণ হসপিটালে পৌঁছে গেছে। আর আবার করে কষ্ট নাই রে পবিত্র। তুই যা রাখালদার চিকিৎসা যাতে ভালোভাবে হয়। বেলায় না নিশ্চয় হবে প্রদীপ, তবে তার সঙ্গে তোরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আয়, তোকে আমি কাঁধে নিয়ে ওরে পবিত্র আমাকে কাঁধে দিতে হবে কেন পবিত্র? আমাকে কাঁধে দিতে হবে কেন? ওই অধ্যায় চাই লাঠি ন্যায় নীতিকে আঘাত আনতে পারে, কিন্তু শেষ করে দিতে পারে না রে পবিত্র, শেষ করে দিতে পারে না। অধীপ এখনো নিভে যায়নি রে পবিত্র। ওই আশীর্বাদ প্রদীপে আজ এখনো নিভে যায়নি। ওই মানুষ নেবে মানুষের ওই উচ্চ আচারী নাম সে চালিয়ে আর খালি করে দেবে। আমি প্রদীপ রায় আপনাদের অবিচার আর চাইলাকে হজম করে আজ আমি রক্তাক্ত মাথায় চলে যাচ্ছি। তুমি যেমন সময় আপনাদের একটা কথা আমি বলে যাচ্ছি, বিনাদ হচ্ছে আমার কপালে রক্তের নাগ, আমি নীরবে মুছে নেব। যদি ওই রাখালদা সুস্থ হয়ে ওঠে আর ঈশ্বর না করুক, যদি রাখালদার কিছু হয়ে যায় তাহলে সেটা কথায় নয়, ঠিক সময়ে কাজে চক্র এই প্রদীপ রায় কিছু বলার আগে সে বলে রেখে দেয়। শুনুন স্বামীর সুরক্ষিত আত্মানি বলে যে কপাল আপনি সচত্রে রেখেছেন, সেই কপালে আমি নদীর সুতে ভাসিয়েছিলাম। ওই রাখালদার স্মৃতি তর্পণ করবো। আর এটাই আমার প্রতিজ্ঞা। আরে পবিত্র বাবু, আপনার বন্ধু কি পাগল হয়ে গেছে? কি বলতে চান আপনি? না, ওনার কথাগুলো কিরকম পাগলের প্রভাবের মতো শোনালো, তাই আমি বলছিলাম যদি ওই রাঁচির পাগলা দরদে ভর্তি করেন তো আপনি একটু ব্যবস্থা করে দেবেন, এই তো। কিন্তু অলোক বাবু, রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালি নাকি সাহায্য করেছিল, কিন্তু নেংটি এদের কোনো সাহায্য ছিল তা আমার জানা নেই। পবিত্র বাবু, আপনি কিন্তু আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। সভ্য শিক্ষিত সমাজের মুখে দাঁড়িয়ে অভদ্র আচরণ করা বা অসভ্যের মতো কথা বলার একচেটিয়া অধিকার আপনাদের মতো ধরগর্ভে গর্বিতা মহিলাদের থাকতে পারে, কিন্তু এটা কোনো ভারতের সংবিধানে লেখা আছে কিনা তা আমার জানা নেই। তা আমার জানা নেই। পবিত্র বাবু, এই কথা আমাকে না জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করো এই আপমরের জনসাধারণকে যারা আপনার কথাগুলো শুনছে। তার আগেই তোর মুখটা বন্ধ না করলে লাঠির একটা গায়ে তোর মুখটা চিরতরে বন্ধ করে এমন কাজটি করো না খোকা। কারণ আজ যাদের কথাই নিজে গরিব হয়েও আর একজন গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ, স্বার্থ ফুরিয়ে গেলে তারা একদিন তোমার ওই গলায় পা দিয়ে তোমার অন্নপ্রাশনের পাটটুকু তুলে দেবে। আর এটাই হচ্ছে এদের সংবিধান। আরে যা সালা চার আনার জ্ঞান বাবু, বেশি ফুটানি মাত্রালে সিধা হাসপাতালের বেড বুক করে দেবো। ইয়েস, ছুঁচো মেরে
বাঁচাবে। তোমার বাবার অনেক পাপ কাজের সঙ্গে আমি, সেই পাপের নৌকাকে আমি 16 কলাই পূর্ণ করতে তোমাকে আমার চাই চাই চাই। সবকিছু পায় না হলো চাই পাই। এই যে খবর হলো, আমার লোক তোমায় চাইছিল, একেবারে হাতে হাতে পেয়ে গেলাম। তাই নাকি? চলো না, আজকে রাত্রে পুরো হোটেলে যা একটু এনজয় করা যাক। সময় হবে না তাই, কারণ দেখুন এই পার্কে একজনের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। গাছের ডালে মৌসুম দেখে মধুর স্বাদ উপভোগ করা যায় না তোরা? যাও, চলি তাহলে। একটু বসো, চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, হায় না, হায় না। একটু বসো, চলে যেও না, আর হলো ও হলো আমার নমস্কার সুদীপ বাবু। নমস্কার ডোনা, তাহলে কালি আমরা আরে দাঁড়ান মশাই দাঁড়ান। এই কপতির মনের নিভৃতে জমে থাকা প্রেমালাপ শুরু করার আগে এই তৃতীয় ব্যক্তিকে এখান থেকে একটু বিদায় দিন। আসি, বাই। ডোনা, তোমার বন্ধুর কথাগুলো যেন একটু বাঁকা বলে মনে হলো। হলেও এই বর্ণার সময় অবস্থা কথা চিন্তা করে এইটুকু তো তোমাকে মেনে নিতেই হবে ডার্লিং, কারণ সুদৃশ্য গোলাপের গায়ে দু একটা কাঁটা তো থাকবেই। ওকে মাই সুইটহার্ট, তাহলে আগামী সোমবারই আমরা রেস্টে ম্যাচ করছি। অফকোর্স সুদীপ, বাই দ্য ওয়ে সুদীপ, আমি আমাদের বাড়িতে গিয়ে এই পোশাক পরেই থাকবো। দেখি এই পোশাক তো বাইরের জন্য, বাড়িতে কিন্তু তোমায় শাড়ি পরতে হবে। শাড়ি শাড়ি? ও মাই গড, না না, একটু শাড়ি পরলে কেমন যেন মোর লাগে। কিন্তু বাবা, Damn your বাবা মা, যারা এই মরণীকে বেঁধে না দিয়ে আজকালের ধ্যান ধারণাকে বুকে ধরে ধরে রাখে, সেই সমস্ত বাবা মায়েদের আমি একদম কেয়ারই করি না। কিন্তু ডোনা, আমার বাবা যে একজন প্রাক্তন মাস্টার মশাই। বি কেয়ারফুল। ওই এই যুগে এই সমস্ত যে কম্পিউটারের যুগে সেখানে মাস্টার মশাই এই যুগের অচল পয়সা দুটোর মূল্য আমি চাই। ওকে মাই ডার্লিং, বেশ, তুমি যা চাইবে এখন থেকে এই সংসারে তাই হবে। সত্যি তোমার স্বাধীনতায় আমি কোনোদিন হস্তক্ষেপ করবো না। সত্যি? তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী।
ও মাই সুইট ডার্লিং। ঠিক এমনি ভাবে তুমি আমার জীবনে হবে ভূতান্ত গোলাপ, আর আমি তোমার বুকে তৃষ্ণার্ত ফল। হব শুধু, কারণ আমি মন দিয়েছি, মনটা পেতে চাই একটু তোমার নাকি কাছে চাই। আমি অনেক দেখি শুনে এই দেখি মেনে তোমার মতো সঙ্গী কোথাও নাই, নাই, নাই। আমি মন দিয়েছি, মনটা পেতে চাই তোমার নাকি কাছে চাই। আমি অনেক দেখি তোমার মতো সঙ্গী কোথাও নাই, নাই, নাই। ভালো লাগা তোমায় করেছে এবার তুমি ভালোবাসার যেটা শুধু তোমার প্রতি আমি একটু মতো চলে যাই। মন দিয়ে মনটা পেতে नहीं छोड़ेगी हमारे पैसे। जय सिया राम। हमें जरूर वापस करिए। सारा जहान को बेईमान और शैतान से भर गया। वही शैतान को खत्म करके हमें हमारा अधिकार जरूर अदाय करेंगे। और ये है मेरा खुदा की चेहरा। বাবু মিস কল দেব, ফোন করবো। What? না মানে ওই সারা দেশ তো মিস কল হয়ে গেছে, তাই বলছিলাম আপনি মিস কল দিলে আপনি নিজে ফোন করবেন তো। फालतू बात छोड़ के असली बात बोलो। নিশ্চয় নিশ্চয়, তাহলে ফোন করি বাবু। বলছিলাম কি ওই এক বছর মাইনে लेकिन 2 रोज पहले तो के तो हमें महीना दिलो 6 रुपया। সব পকেট মার হয়ে গেছে বাবু, সব পকেট মার হয়ে গেছে। हाँ पाकिट मार कहाँ ওই বাড়িতে। है क्या सड़क की बात बाड़ी में पाकिट मार। কি আর বলবো বাবু, এই দুনিয়ার প্রত্যেকটা বাড়িতে একটি করে আবার 2-3টি করে পকেট মার আছে। अरे सेठी के तू ही बोल ना। সেটি হলো গিয়ে ওই বাড়ির বউ। अरे अरे बेटा बहु पॉकेट से लिबे तो रुपया तो बाड़ी में भी रोए गेलो। তাহলে আর কি হবে, ওই পকেটের মধ্যে টাকা ওই একবার যদি বোকা মারে ঢুকে যায়, এই টাকা আমরা মরে গেলেও বের হবে না। না হলে কি এমন একটা নাইস হিন্দির ছবিটা तू साला के
হিন্দি ছবিটাই খাইয়ে নিবে। মিস কল দেবেন না বাবু, মনে বড় দুঃখ পায়। ওই মনে হলে ওই হিন্দি ছবিটা ওই 8 লাখ টাকা যদি আপনি দেখেন। जय सिया राम। ये तू क्या बात बोलता? हाँ, भाग यहाँ से। তাই যাচ্ছি, কিন্তু টাকা পেলে ওই হিন্দি ছবিটা दे me और हिंदी छवि। ये ले 100 रुपया लेकर भाग जाओ यहाँ से। পোশাক খরচা? জয় সিয়া রাম। সেটা আবার কি আছে? সামনে এমনি বসে ছেলে হবে, বউ আমাকে 100 টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। তাই আমার বউ যদি রাখে, ছেলেটাকে আটকে রাখে, তাহলে কি হবে বাবু? तू साला बहुत खतरनाक आदमी आছিস। তোকে আমি নকরি থেকে বরখাস্ত করিয়ে দিবে। আমার সাথে করবে না, করবে না। তাহলে আমার বউ টাকার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে। আমরা শেয়ার আর্থিকের কথা, ওই আমার একটি মাত্র বউ, সে যদি अरे रोना मत। ये ले 500 रुपया। ये बेटा तोहफा। মিস কল দেবেন না বাবু। ये बेटा रुपया। আমার বইয়ের মতো একটু আদর করে ডাকুন না। বাবা, মোহাম্মদ কা, এখন যাই বাবু, অনেক কাজ ফেলে এসেছি। যাই। हे बेटा तोहफा बहुत मजेदार रुपया है। लेकिन हमारे छात्र के अंदर कोई हंसी का आनंद मौजूद ना है। सिखाने আছে স্কুলে জ্বালা। আমি চাই সহি জ্বালার অবস্থা। লাইট দিয়ে এইটা বেশি লাইট বাড়াইতে হবে, লাইট বাড়াইতে वही के लिए हम जिंदा আছে। जय श्री राम। जिंदा আমাকে জরুর থাকতে হবে। কৃষ্ণ করুণার দীনবন্ধু জগৎপতি গোপেশ্বরী গোপিকা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গৌরবে। আবার এই গুরুদেব দ্বারে গোস্বামী সুন্দর গোস্বামী বলেছে, ইউটিউব করা বাবা যুধিষ্ঠির এই জীবন করিকে পদ্ম পাতার জলের ন্যায় এখুনি আছে এখুনি নেই। নমস্তে বাবুজি, নমস্তে। দিদি, আপনিও কি আমার গুরুদেবের কাছে? नहीं बाबूजी, हमें सौदागर আছে। वही के लिए हमारे लखों भी रुपया आबाद। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, টাকা মাটি, মাটি টাকা। টাকা वही आज টাকা আছে বাবুজি। ও কথা বলতে নেই,
बाबूजी कोई कुछ गड़बड़ नहीं तब हमें याद होगी 1982 साल के माघे पूर्णिमा कुछ नहीं बाबूजी कुछ नहीं मैं थोड़ा बेसमाल हो गया तब याद नहीं ये सत्तुल सिंह सत्तुल माफी के विचरण करके वही दिन का फैसला करेगी जय श्री राम जरूर फैसला करेगी गुड बाय बाबूजी गुड बाय আপনি বলেন রে প্রভু আরে এই শুয়োরের বাচ্চা বলেছে এর পরিচয় আগে মাঘে পূর্ণিমার নাম শুনে চিৎকার করে উঠল কেন তবে কি আমি নিজ হাতে কত খুনি করেছি তার সঠিক হিসাব আমি জানি না তাহলে কি সেই বেঈমানের খাতায় ওই শালা শুয়োরের বাচ্চার নামটা কি লিখে দেব এবার আপনার মতো মহান মানুষের মুখে সময় না স্যার কি বলছো আলো ইয়েস স্যার আপনার মতো মানুষরাই তো এই বর্তমানে কলি যুগের জীবন্ত ভগবান আর তারাই তো এই মহান দেশটাকে চালাচ্ছে তুমি তো দেখছি বুদ্ধিতে একেবারে মনের চাণক্য হয়ে উঠেছে। নইলে আপনার মতন মন্ত্রীর ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবো কি করে তা স্যার এনে হোক ওই পোস্টটা তো আমাকেই দখল করতে হবে হবে তোমার জীবনে উন্নতি হবে কিন্তু এমন একটা খুশির দিনে বাগান বাড়িতে পুজো সব উপকরণ রেডি থাকবে স্যার দেখো আজ যেন সেই 40 বছরের যুবতী ধরে এলো না না স্যার আর সুন্দরী ওই রিনা চ্যাটার্জি এখন আমার গুরুদেবের চরণে বন্দনার সময় হয়ে গেছে এই সময় ওই কাঞ্চনের কথা বলতে নেই বাবা ও দেখি এই জগৎ সংসারের মায়া ত্যাগ করে আমার গুরুদেব শ্যাম সুন্দর গোস্বামীর চরণে আশ্রয় দিতে আমি বৃন্দাবনে চলে কি স্যার আপনি বৃন্দাবনে চলে গেলে আপনার বাগান বাড়িতে এই আয়োজন সুন্দরী সরসী রিনা চ্যাটার্জি তুমি বুঝতে পারলে না অলোক আমি যাবো বলে তো এক্ষুনি বৃন্দাবনে চলে যাচ্ছি না তাছাড়া আজ রবিবার ছুটির দিন এই ছুটির দিনে তোমার ওই সুন্দরী যুবতী সেবা দাসীর সেবা নিতে আমার গুরুদেবের কোনো নিষেধ নেই বাবা। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী
এলাকার কথা, সে হঠাৎ বাড়ির অন্দরমহলে কেন? এখানে কি আমার কোনো প্রয়োজন থাকতে পারে না? পারে পারে, নিশ্চয়ই পারে, কারণ কর্মচারী হিসাবে। শুধু কি তাই? অন্য কোনো ভাবে আপনার সঙ্গে No, এবার কোনো প্রয়োজন থাকতে পারে না, কারণ মালিক আর কর্মচারী দুটো শব্দের মানে কখনো এক হতে পারে না। মিস্টার দাশগুপ্ত, আপনার বাবার বিচার আমি মণিমুক্তই বানানো লাখ টাকা দামের জুতো। মিস্টার মজুমদার, ছেঁড়া ছাতার স্থান মাথার উপরে, আর লাখ টাকা দামের জুতোর স্থান কিন্তু পায়ের নিচে। আপনারা জানেন এই মিস্টার দাশগুপ্ত যে আপনার বাবার এই শয়তানি সঙ্গ দিতে গিয়ে আমি আপনার বাবার বংশ লিপসায় আপনার এই অহংকার বাবার অধর্মের পরিপূর্ণ এই শ্যাম সুন্দর নিকেতন ওই সব কিছুকে ম্যানেজ করার জন্য আমি ম্যানেজার কলির চাণক্য দেদার আমি আমার এই প্রতিটি মোড়ের চালে আপনার জীবন হয়ে উঠবে দুর্বিষ বিষাদময় এই মহাঝঞ্ঝারে পূর্বভাত আপনাকে আমি দিয়ে গেলাম। নো ম্যানেজার, নো। খানিক পরে- তোমার এই নিষ্ফল আস্ফালনে এই শিখা দাশগুপ্তর গর্ভনত বুকটা একটুও কাঁপবে না, কারণ আমি জানি তুমি নখ গন্ধহীন বাঘ ছাগলের অথ। তাই তুমি কান খাড়া করে শুনে যাও মিস্টার অলোক মজুমদার, আমার সৌভাগ্য রেখা মুছে দেওয়ার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন ঠিক এমনি গোলাপি বকে। দাদা তুমি তোকে একটা গল্প বলতে এলাম, ভাই গোপন বুঝছে না। শুনবি? গল্প? এ শুধু গল্প নয় রে, হ্যাঁ, আমার নিজের চোখে দেখা এক অতি সুন্দর আশ্চর্য দৃশ্য বলছি। দাদা দেখলাম একটি মুর্মুচ্চ রুগী, সে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সেই কিন্তু অন্য একটা রুগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং গল্প তো দাদা। এজন্যই তো আমি এই ফুলের তোড়াটা নিয়ে এলাম তোকে দেবার জন্য। নে, ধর। বাহ, তোমার এই তোড়াটা তো খুব সুন্দর দাদা, কিন্তু হঠাৎ আমাকে দিচ্ছ কেন? তোকে অভিনন্দন জানালাম এটাকে সৃষ্টি করার জন্য। তার মানে দাদা, কারণ শিক্ষার কবলে পড়ে বিপদগামী হলে তার দায় ভাসছে এই দাদার উপর বর্ষা। দাদা তুমি আরে শিখা, হ্যাঁ, পর উপকার যে মানুষকে কতখানি মহান করে, নিজের এই দুঃখ ভুলে পরের সুখে মানুষ এমন মধুর হাসি হাসতে পারে, তাই প্রদীপ রায়কে না দেখলে আমি জানতে পারতাম না। কিন্তু সেজন্য অপমান করতে দাদা, তুমি জানো রাস্তার মাঝখানে সে আমার বাড়ি। ফেলে দিয়েছে, কিন্তু কেন সে ফেলে দিয়েছে তা তো কই বললি না। না মানে বাবা, রাস্তার উপর গাড়ি রেখে বেলাপনা করছিলি, দাদা আর সে একজন অসুস্থ ফুটপাথবাসীকে হাসপাতাল নিয়ে যাচ্ছিল, সে বারবার অনুরোধ করা সত্ত্বেও গাড়িটা তোরা দাদা আমার মানে রাতে জায়গা একটা মৃত্যু পদযাত্রী মানুষকে বাঁচাতে তোর গাড়িটা উল্টে ফেলে দিয়েছে, আর সেই অপরাধে তুই তার মাথাটা ফাটিয়ে দিয়েছিস। বাহ, চমৎকার! এই বিজ্ঞানের যুগে শিক্ষার অগ্রগতির এটাই তার সুফল। মুক্ত ছড়াচ্ছ বাটা, কত থাকলে যে ফাঁকে হওয়া যায় না, অশ্লীলতার প্রমাণ। আর লেখাপড়া শিখলে যে শিক্ষিত হওয়া যায় না, এমন প্রমাণ বর্তমান সমাজে অনেক আছে। তুই কি আমাকে অপমান করতে এখানে এসেছিস? সে নিশ্চিত আমার নেই দিদিমণি, কিন্তু আমি নামে মিঠুন, কাদের সিনেমার হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ে আনা চাকর মাত্র। বাবা, যখন বস্তি চুবড়িতে বাস করতাম, তখন আমার দিদি দীপা
হবে দিদি। দিদিমণিকে দেখে আমার হৃদয় বেদিতে বসে আমি ভেবেছিলাম এ শিক্ষা নয়, এ দীপা, আমার দিদি, আমার মা, মিঠু আমার অন্য মিঠু বড় আশা করেছিলাম দিদিমণি যে তুমি হবে আমার দিদির মতো অন্নযাত্রী অন্নপূর্ণা, কিন্তু আমার সে আশা দুরিশ্বাদ হয়ে গেল যখন দেখলাম প্রদীপ কবর মধ্যে একটা বড় উপকারী নিয়ে অপরাধ করে গেছে। তুই চুপ কর, তুই চুপ কর। কেন দিদিমণি ওই বেকার বাউন্ডেলের ছেলের কথাগুলো কি খুব অসহ্য লাগছে? বর্তমানে যুগে আমাদের মতো মনোগর্বী ধনীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজিয়ে ভালো অভিনয় করতে পারি, তাই তুই কি পারবি না সেরকম একটু অভিনয় করতে? কিন্তু কার সঙ্গে দাদা? দাদা কিসের অভিনয় দাদা? প্রদীপের সঙ্গে মিথ্যা মৌখিক সান্ত্বনার অভিনয়। দাদা, এই ভয়টা দাদা এগোতে পারে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, দাদা, তবে হয়তো তার জীবনের লাঞ্ছনা গঞ্জনা আর বেকারত্বের জ্বালা অবসান হবে না, দাদা, কিন্তু তুই তোর শিক্ষা বিবেকে মনসত্বকে এই কৈফত দিতে পারবি যে দাদা। তুই তোর ভুলের মাসুল দিয়েছিস আর করেছিস মহাপাপের প্রায়শ্চিত্ত। কি হলো? দাঁড়িয়ে কেন? দাদার মন্দ শিষ্য মিঠুন চক্রবর্তী, এবার আপনার সুপারির ছবি সুপারির ডায়লগুলো শুরু করুন। দিদিমণি চোখের নোনা জলে চিরে ভিজে খেয়ে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে মিঠুন, তাদের সে স্বপ্ন সার্থক করা এই সৌদাগর কেউ নেই দিদিমণি, কেউ নেই। মিঠুন, তুই তুই আজ আমাকে একটা সত্যি কথা বলবি মিঠুন? কি কথা দিদিমণি? মানে তুই কতদূর লেখাপড়া করেছিস? মানে তোর প্রকৃত শিক্ষাগত যোগ্যতা কি মিঠুন? লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা আমার নেই দিদিমণি। মিঠুন, নিজের মনকে এইভাবে সান্ত্বনা দিয়েছে কি? এই সমাজ সংসারের শিক্ষাগত যোগ্যতা আমার নেই। এখানে বসে থাকবি? বল। এই জীবনের পাঠশালায় ওইখানে থাকতো। আমি একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। মিঠুন, তাই যদি মনে করিস তাহলে এই বাড়িতে সামান্য চাকরির কাছে তুই পড়ে আছিস কেন? এখানে আমার ধন মান সর্বস্ব আছে, সেটা কি? সেটা আমার দিদি। তাই তুমি আমাকে ভাই বলে মনে না করলে এ বাড়ি ছেড়ে আমি কোনোদিনই যাব না দিদি, লাইট অফ করে দিও। কোনোদিনই না, কোনোদিনই না। প্রদীপ, আবার ভুলি তুমি সহ্য কত, তুমি বেদনার্থ প্রদীপ। ভাই যা। তোমার বেদনার্থ জীবনের একমাত্র কারণ শুধু আমি। হয়তো সে পাপের পায়চারি করতে পারবো না প্রদীপ। প্রদীপ, তোমার হাতের যে ফুল আমি নোংরা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম সেই আজ আমি নিজের হাতে তুলে নিলাম প্রদীপ। এই ফুল যেন আমার সর্বঙ্গ ফুটতে চাইছি আর বলছি, যেমন করে নিরে এই পাখি সাথীরে কাছে তার গো ডাকি, যেমন করে তাকে ভালোবাসে ওই তার মতো তুমি বসনা তো ওর কথা শুনে তুমি আমার কথা শুনে
আমাকে যদি বলে দিত হবে কেন? জানো বৌমা, আগে এই সংসারের সার বস্তু ছিল বাবা মা, কিন্তু এখন তারা এই সংসারের ভারী বোঝা জঞ্জাল। আগে পরিবারে কর্তা থাকতো পুরুষ, আর এখন বয়েরাই ধরেছে সংসারের হাল। কেন? আরে তাতে বুঝি আপনার গায়ে ফসকা পড়ছে তাই? ওস্কা পড়বে কেন? তবে কথাটা কি জানো বৌমা, এই সংসার কারাগারে আমাদের মতো বন্দি কয়েকদের দায়িত্ব যে অনেক, কিন্তু সেই দায়িত্ব পালন করা মেয়েদের পক্ষে সম্ভব না, তাই তো? সে তো আপনি বলবেন কারণ মেয়েরা যদি এই সংসারে দায়িত্ব নেয় তাহলে আপনার মতো বাবা মার অনেক অসুবিধা হয়ে যাবে। ভুল বললে বৌমা, বৃদ্ধ হলেও মানুষ কিছুটা স্মৃতিভ্রংশ হয়ে যায়, তাই তারা কখনো কখনো স্থান কাল ভুলে গিয়ে অবিবেচকের মতো কথা বলে ফেলে। তাই বলে কোনো বাবা মা স্বার্থপর হয় না বৌমা। আর যদি স্বার্থপরই হতো তাহলে তারা তাদের ছেলে মেয়েকে প্রকৃত মানুষ গড়ে তুলতে পারতো না। আরে কেমন মানুষ করে তুলেছে সে তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি। তার মানে তুমি কি বলতে চাইছো বৌমা, উনি রোজগার করতে পারেন না মানে ওনার কোনো সম্মান না নেই? কারণ অনেক ওনার ওই বড় বড় ভুল শুনে মন ভরে পেট ভরে না। হ্যাঁ হ্যাঁ বৌমা, অর্থই কি সমাজে বড় বৌমা? তবে নয় তো কি অর্থ ছাড়া এই পৃথিবীতে এই সমাজে একেবারে অচল। তাই অর্থহীনা এই জ্ঞানের বাণী আমি কিছুতেই সহ্য করব না। আপনার তো মেজে ছেলে কোনো টাকা দেয় না, আর একটা ছেলে আরে মাথা ফাটিয়ে ঘরে বসে আছে। আর এই সংসারটা কি করে চলবে? বলি হাওয়াই চলবে নাকি? এই সংসারে জঞ্জাল। করুণা, বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, "The world is a stage." এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। আর জীবনের সেই রঙ্গমঞ্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওই কথাগুলির অর্থ আমি মরবে উপলব্ধি করছি। কিন্তু বৌমার কথায় প্রতিবাদ না করে তুমি যে ভুল করলে গো। এই সংসারে আমাদের মতোই হতভাগ্য বাবা মায়েরা চিরকাল পড়ে যায়, কিন্তু সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলার সাধ্য আমাদের নেই। ওই বৌমায়েদের কয়েকখানায় বন্দি। তাই প্রাক্তন শিক্ষক এই প্রভাত রায়ের হাতে আজ এই বাজারের ব্যাগ। কোনদিন হয়তো এই হাতটা উঠবে ওই বৌমাদের পরনের কাপড় কেটে আনার করুণা। এখানে বর্তমান শিক্ষিত সমাজে বাবা এই জন্যই বুঝি এই সম্রাট আলেকজান্ডার এই মহান ভারতবর্ষে দাঁড়িয়ে বলেছিলেন, সত্য সাধুকার তোমার কাছে আমি কি অন্যায় অপরাধ করেছি জানি না ঠাকুর। কেন তুমি এইভাবে দিলে আমাকে দগ্ধ করে তুলেছ? ঈশ্বর, তোমার চরণে আমি
না মস্তানদের না একটু একটু মাথা ফাটে, তাই বলে ঘরে বসে থাকলে তো আর চলবে না। বৌদি, তুমি ঠিকই বলেছো বৌদি, এই সবে আমার মতো ছেলেদের কিছু হয় না, তাই এই লোক দেখানো ব্যান্ডেজ আমি খুলে ফেলে দিচ্ছি। আমার মাথা টেপে রইল, ও সুস্থ না হওয়া পর্যন্ত ওই ব্যান্ডেজ তুই খুলবি না বাবা, তুই খুলবি না। মা, মা, তুমি যখন বাধা তবে থাকবা। চল বলো, বলো বৌদি, আমার কাজটা করছি, তুমি বলো। মনের এই মুছির দোকান থেকে আমার এই জুতো জোড়াটা একটু পালিশ করে নিয়েছো। মা, তুমি বিচলিত হও না মা, এই কাজটা যাবে নিশ্চয়ই করতে পারবো গো মা। দাও, দাও বৌদি, তুমি দাও, তোমার এই জুতো জোড়া রেখে দাও, আমি এক্ষুনি তোমার এই জুতো জোড়া আমি পালিশ করে নিয়ে আসি। হ্যাঁ, যাও, পালিশটা করে নিয়েছে, আমাকে উদ্ধার করো। কি ব্যাপার তোমার? ওর দেখো চাঁদিনী শিখিতে। এই দেখো না, তুমি বেকার লোকাল ভয় থেকে আমি আমার জুতো জোড়াটা পালিশ করে আনতে বলেছি বলে ও আমাকে যা নয় তাই বলে অপমান করছে। বৌদি, তুমি তো জানো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এদের মতো বেকার রোগ পাচ্ছে না, যে পথে খায় সেটাই ফুটো করে। তাছাড়া ওকে বলার কি দরকার ছিল? একটু আগে বাবা বাজারে গেলেন, তাকে দিলেই তো বাজার থেকে ফেরার পথে বাবাই জুতো জোড়া পালিশ করে আনতে পারতেন। মাননীয় ভদ্রমণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন একজন প্রখ্যাত মাস্টার মশাইয়ের এই সুযোগ্য সন্তানের মুখে একবিংশ শতাব্দীর সংলাপ। যা শুনে আপনারা চমকে না উঠে আপনারা আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করুন। তাহলে তাহলে হয়তো আপনারা এটুকু বুঝতে পারবেন যে বর্তমান শিক্ষিত সমাজের ব্যবস্থা নামক কোন বারুদের স্তূপের উপরে আপনারা বাস করছেন। পবিত্র, তোর বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। জানি, যেমন উচিত ছিল তোমার কথা বলার, কারণ সব কিছুর সীমা শুধু আমার একার জন্য নয়, তোমার জন্যেও। What to mean? I mean, এই ধারণাটা তোমার বদলে ফেলা উচিত। এজন্যই যে দুটো হাত, দুটো পা, আর কিছুটা লেখাপড়া আর একটা সুন্দরী বউ থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না। সাবধান করে তুলেছি। এই বাড়িতে দাঁড়িয়ে ফাটার বেহুসের মতো কথা বললে আমি কিন্তু তোমার ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তুমি কি জানো যে পবিত্র এই বাড়ি? সম্মানীয় অতিথি, আর আমরা বুঝি বানের চলে ভেসে এসেছি, তাই বাইরের কুকুর এসে এই বাড়িতে ঘেউ ঘেউ করলেও কারবার অধিকারটুকু আমাদের নেই। চলুন মা, ভদ্রলোকের বাড়িতে কোনো ভদ্র মানুষ এলে তার যোগ্য সম্মান সে নিশ্চয়ই পাবে, কিন্তু চকচকে পোশাক পরা ভদ্রবেশী করে কুকুর এলে তার সম্মান আমরা রাখতে পারবো না। চলে এসো, চলে এসো। দাদা, তোমার কথাও কি ওই বৌদির কথার প্রতিধ্বনি? নিশ্চয়। তুই কি মনে করেছিস তোরা সকলে মিলে আমার স্ত্রীকে অপমান করবি আর আমি মুখ বুঝে সহ্য করবো? আজ প্রথম দিন, তার উপর টোনাই বাড়ির নতুন বউ, তাই আমি কিছুই বললাম না। কিন্তু দ্বিতীয় দিন এই ঘটনা ঘটলে এই সংসারের মুখে একটা নতুন কুরুক্ষেত্র শুরু হবে। কথাটা মনে রাখিস। তুমি কিছু মনে করো না বাবা পবিত্র, তুমি তো বুঝতেই পারছো। মা, পবিত্র, আমি যে প্রদীপের বন্ধু, পবিত্র, তাই সহ্য শক্তিটা আমি ওর কাছ থেকে পেয়েছি। পবিত্র তুমি বসো বাবা, আমি তোমার জন্য চা করে নিয়ে আসবো। কেমন আছিস বল? রাখালদা তো পুরোপুরি ঠিক, তাহলে তুই জানবি আমিও পুরোপুরি সুস্থ। আমার এই মাথার যন্ত্রণাটা
আঘাতের জন্য নয় রে পবিত্র, ওই রাখালদার জন্য, ওর ওই সংসারটার জন্য। তাহলে তুই, আমি মরে গেলেও এই সংসারে কারো কোনো এতটুকু ক্ষতি হবে না রে পবিত্র। কিন্তু রাখালদার কিছু হয়ে গেলে ওর ওই সংসারটা যে একেবারে ভেসে যেত। প্রদীপ বাবু, রাখালদার সুস্থতায় আর আপনার সুখী কৃতজ্ঞতার জারি আমার শুভেচ্ছা নিন। নিলাম। মাননীয় দর্শক মন্ডলী, গর্বের বুদবুদ আজ বাস্তবতার আকাশ থেকে বিন্দু বিন্দু বাড়ি হয়ে ঝরে পড়ল শুষ্ক রুষ্ক প্রস্তরময় মরুভূমির বুকে। যে দৃশ্য শুধু কবির কল্পনায় সম্ভব, তা যা আপনাদের সামনে প্রবাহমান। কি রে পবিত্র, তুই কি ভাবছিস? ভাবছি এই শরতের মেঘে মুক্ত আকাশে কেমন করে একটা ছোট্ট মেঘ ভেসে এলো, বাবু, আর সেই সঙ্গে চেষ্টা করে দেখছিলাম সমাজের দর্পণে ভেসে আসা, মনে মনে তর্পণ করা এই দুটি চরিত্রকে পাশাপাশি বসিয়ে একটি নব মেঘদূত রচনা করতে পারি কিনা। চলি চলি পাগল কোথাকার। বন্ধু পেলে সবাই তো এমন করে পাগল হতে চায়। তাই নাকি? তাহলে আপনি পাগলই নেই, না হলে এত দূর আপনার কাছে ছুটে আসি। যাক, আপনার মানে আমার একটা অনুরোধ রাখবেন। বলুন। আগামীকাল সেই পার্কে একবার যদি আমার সঙ্গে আপনি দেখা করেন। দেখা করব, কিন্তু কেন? সব কেনর উত্তর আমি বরং সেই পার্কে দেবো। আজ আসি। এই যে লাটের বাদ বাদশা বলে সেই কখন থেকে নাগরে নিয়ে ফষ্টি নষ্টি করছো এই বাড়িতে। বলি ওদিকে যে একটা কাজের দায়িত্ব দিলাম সেটা কি পালন করেছো? থালাগুলো করে বাসনগুলো মাজা হয়নি কেন? আরে বাড়ির কাজ করবে না, বাইরের কোনো কাজ করে টাকা পয়সা রোজগার করবে না? বলি বসে বসে অন্ন ধ্বংস করছো ওই দাদার। পতি পতি তারা, তুমি তারা পতি, তুমি এক কাজ করো না পতি, আমাকে আমাকে 10টা টাকা দাও পতি, আমি তরি কিনে আছি। ওই কই দাও না পতি, দাও। ওই তরি কিনে নিয়ে এসে আমাকে যে নিজেকে শেষ করে দিতে মনে হচ্ছে। পতি, তুমি যে পয়সা দেবে না সেটা আমি জানি পতি, আমি জানি। কিন্তু তোমার এই কথাগুলো যে তোমার মনের কথা নয়, এই কথাগুলো যে তুমি বেদমন্ত্রী হয়ে আমাকে বলতে এসেছো। থাক! আর মন ভিজানো কথা তোমাকে বলতে হবে না। যত সব সমাজের কাঞ্চন। প্রদীপ বাবু, প্রদীপ বাবু, এখনো আপনি জাননি? চলে গেলে আপনার সহ্য শক্তির গভীরতা আমি অন্তর দিয়ে অনুভব করতে পারতাম না। এত বড় অপমান, এত লাঞ্ছনা গঞ্জনা আপনি সহ্য করেন কি করে? করি নয়, সেখানে করি নয়, এই যে করতে হয়। এই বেকারে ভাই কখনো তার চাকরি যদি দাদা ও ভাইয়ের বাড়িতে সে বাস করতে পারে না। প্রদীপ বাবু, দাদার কথা মতো আমি এখানে এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। তবে এসে যা দেখলাম তাদের নুনের পুতুল হয়ে সাগরে ডুব দেবার সাহস না দেখানোই ভালো। যাক, আজ আমি আসি। কাল যদি দয়া করে সেই পার্কে আমার সঙ্গে দেখা করে, তাহলে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। তোমায় আমার ভালোবাসবো। তুমি কি ডাকবে বলে চেনা শিখলাম ধরে আমি তোমার কাছে ফিরে আসবো। তোমায় আমার ভালোবাসবো। তুমি কি ডাকবে বলে চেনা শিখলাম
জ্বালায় যেন সহ্যের সীমা অতিক্রম করছি। আর এও আমি বুঝতে পারছি যে আমাকে যে কোনো প্রকারে একটা চাকরি যেমন করে জোগাড় করতে হবে। যদি আমি চাকরি জোগাড় করতে না পারি তাহলে বাবা মায়ের অবস্থা আরো করুণ হয়ে উঠবে। তাই যে কোনো প্রকারে আমি ওই বাবুদের গায়ে গায়ে গিয়ে বলবো, ওগো বাবুরা, আমাকে একটা কাজ দিন, একটা কাজ দিন। এই যে খেলাটা কারো হিসাব তো কবু হয় না। এই জীবনে এই যে খেলাটা কারো হিসাব তো কবু হয় না। মন ভুলে যারে যাচ্ছে, মন ভুলে যারে যাচ্ছে, কারো সুখ হয় কারো হয় না, কারো হয় না। প্রদীপ মেজো বাবার জুতো পালিশ করতে গেছে। কি হয়েছে? বেকার বাউন্ডারি ছেলে একটু সংসারে কাজ করবে তা? আরে সংসারে একটু কাজ করা তো। আরে সংসারের একটু কাজ করা আর জুতো পালিশ করা এক জিনিস নয় মুক্তি। আরে বেশি তুমি তুমি একটু বেশি যুক্তি দিও না, বুঝেছো? আরে রোজগার করো ঠিকই, তুমি তুমি কি জানো সংসারটা কিন্তু চালাতে হয় এই আমাকে আমাকে। তাই বলে অতি গিন্নিপনা দেখিয়ে ওই সংসারের মাথায় জুতো মারার অধিকার তোমাকে আমি দিইনি মুক্তি। আরে অধিকার কে কাকে দেয়? ওই প্রকৃত অধিকার না যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, অর্জন। তাহলে এবারে যোগ্যতম গিন্নিকে আমি জিজ্ঞাসা করি, কি? উত্তরটাও গত রাতে মা কি ভাত খেয়েছিল? আমি তোমার মায়ের কেনা বাধি নয়, সবসময় তার পায়ে একেবারে তেল মালিশ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আরে শোনো শোনো, তাছাড়া বাড়িতে না আমি একা নয়, আরো বউ আছে, তারা পারে না। এই যে তোমার মা আমাকে তুই